সো আজকে আমরা মেইনলি যাকে নিয়ে আলোচনা করব, দ্য বিগ বয় রাশিয়া, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মানুষ, সব দেশের বড় দেশ। এই রাশিয়ার ভূরাজনীতি, এই রাশিয়া বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব রাখতেছে, এইগুলো হবে আজকের আলাপ আলোচনার মেইন কেন্দ্রবিন্দু। আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশই ধরেন হচ্ছে পৃথিবী, এই বাংলাদেশটাই পৃথিবী আমি ধরে নিচ্ছি। এইখানে 64টা ধরেন 64টা আমার জেলা আছে, এই প্রত্যেকটা জেলাকে একটা দেশ হিসাবে চিন্তা করি, তাহলে 64টা দেশের নিয়ে একটা পৃথিবী হচ্ছে বাংলাদেশ। এর মধ্যে একটা জেলা আছে ধরেন রাজবাড়ী। এই রাজবাড়ী জেলায় 2টা ইউনিয়ন আছে, একটা হচ্ছে ইসলামপুর ইউনিয়ন আর একটা হচ্ছে ধরেন নবাবপুর ইউনিয়ন। এই 2টা ইউনিয়নকে একটা নদী পৃথক করছে। ধরেন এইরকম একটা ছোট্ট নদী আছে, যেই নদীটা এই 2টা ইউনিয়নকে পৃথক করছে। এখন আমি যদি আপনার প্রশ্ন করি এই নদীটার নাম কি, আপনি ভেবা চেকা খেয়ে যাবেন। যদিও আপনি এই দেশের মানুষ, আমি এই দেশটাকেই পৃথিবী বলতেছি, আপনি আনসার দিতে পারতেছেন না। বাট আমি যে অঞ্চলে বড় হয়েছি, ওই অঞ্চলের একটা ক্লাস 2-3 বাচ্চাকেও যদি এই কোশ্চেন করেন, সে আনসার দিয়ে দিবে। কেন? কেননা সে ওই জায়গার মানুষ, আমি ওই জায়গার মানুষ। সো আমি জানি এই নদীর নাম চন্দনা। এখন এইটাই যদি পৃথিবী হয়, তাহলে আপনাকে এই পৃথিবীর মানুষ হইতে হবে। আপনি যেমন আপনার গ্রাম অঞ্চলটাকে দেখেন, পৃথিবীটা আপনার গ্রাম হয়ে যাইতে হবে। তাহলে আপনি বুঝবেন মালাক্কা পলানি কোথায়, আপনি বুঝবেন ববেল মালদ্বীপ পলানি কোথায়, আপনি বুঝবেন জিব্রাটাল পলানি কোথায়। শুধু এটা বুঝবেনই না, আপনার গ্রামে একটা ছোট্ট ব্রিজ আপনার গ্রামকে কি চেঞ্জ করে ফেলছে, আপনার গ্রামের একটা ছোট্ট রাস্তা আপনার গ্রামে কি প্রভাব বিস্তার করছে। ওই রাস্তা যেদিন ভেঙে যায় তখন আপনি বুঝেন, আপনি বুঝবেন জিব্রাটাল পলানি এই পৃথিবীতে কি প্রভাব রাখতেছে। কেননা আপনি এই পৃথিবীর একজন সিটিজেন, অ্যাক্টিভ সিটিজেন, আপনি পাগল না। তো আমরা রাশিয়ার আলোচনা করতে করতে যে জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি দিব, তা হচ্ছে 1 নাম্বার, রাশিয়া কেন এত বড়। এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিল, রাশিয়া তেমন চড়াও হইল না। কিন্তু ইউক্রেন ন্যাটোতে যোগ দেয় নাই, ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, তাই তাকে আক্রমণ করে বসলো, তার প্রতি চড়াও হইল। এবং রাশিয়ার যে উপরের এই অংশটা, এইটাই কিন্তু উত্তর মেরু বা উত্তর মহাসাগর বা আর্কটিক। এই আর্কটিক টোটাল বরফ দিয়ে ঢাকা। রাশিয়ার সাথে সবচেয়ে বেশি সীমানা আছে আর্কটিকের। এবং এই আর্কটিককে রাশিয়া এখন কেন এত প্রায়োরিটি দিচ্ছে, আর্কটিকে কেন এত প্রভাব বিস্তার করতেছে, কেন এখানে শত শত মিলিটারি এবং নৌ ক্যাম্প তারা বসাচ্ছে, এইগুলো আমরা বুঝে ফেলবো। এবং স্টাডি ম্যাটেরিয়ালস, এটা নিয়ে আমি শুরুতেই কথা বলি। আজকে আমরা রাশিয়া নিয়ে আলোচনা করব। 2টা বইকে আমরা একবারে রেফারেন্স বই হিসেবে ধরে, এগুলো মৌলিক বই। টিম মার্শাল, তিনি একজন ডিপ্লোমেট ছিলেন, আমেরিকান ডিপ্লোমেট। তার লেখা বই হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি। এইটার প্রথম চ্যাপ্টার রাশিয়া, এবং এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি। এবং আরেকটা বই হচ্ছে হু রুলস দ্য ওয়ার্ল্ড। এই 2টা বইয়ের অ্যামালগামেশন এবং উইকিপিডিয়া সহ অন্যান্য ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল জার্নাল, যা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের আলোচনার রিসোর্স, স্টাডি ম্যাটেরিয়ালস। এবং এইগুলা থেকেই আমি কথাবার্তা বলতেছি। যত ভালো রেফারেন্স, আমার ইনফরমেশন ততটা সূক্ষ্ম। তো লেকচারগুলা দেখলে আপনি মেন্টালি বড় হয়ে যাবেন। আন্তর্জাতিক আপনার কাছে কঠিন লাগবে না। আন্তর্জাতিক আপনাকে মনে হবে যে আপনার গ্রামের পাশ দিয়ে যে নদীটা গেছে তার নাম জিজ্ঞাসা করছে, এরকম মনে হবে। এবং আন্তর্জাতিক হয়ে যাবে বিসিএস জার্নির আপনার সবচেয়ে বড় হাতিয়ার। সো আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করব, রাশিয়া কেন এত বড়। এইটা বুঝতে হলে আমাদের ন্যাচারাল ডিফেন্স কি জিনিস এটা বুঝতে হবে। সো ন্যাচারাল ডিফেন্স বোঝার জন্য আমরা একটা ব্যাপার বলি। এই যে এই পুরা দেশটা হচ্ছে চায়না, আর এই যে নিচে এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, তার মানে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না বর্ডার। এবং এই যে লাল লাইনটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যকার বর্ডার। এবং এই বর্ডারটা 4057 কিলোমিটার লম্বা। এটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখন একজন চাইনিজ জন্মের পরেই সে ইন্ডিয়াকে ঘৃণা করে, এবং অধিকাংশ ইন্ডিয়ান জন্মের পরেই সে চায়নাকে ঘৃণা করে। তার মানে তারা ঐতিহাসিকভাবে একটা দেশ আর একটা দেশের শত্রু। কিন্তু তারা একটা দেশ আর একটা দেশের যুদ্ধের হুমকি দেয়, তারা তাদের সৈন্য একত্র করে, কিন্তু যুদ্ধে কিন্তু তারা খুব একটা জড়ায় না। তারা একবার যুদ্ধে জড়াইছে 1962 সালে, যেটাকে আমরা বলি সিনো ইন্ডিয়ান ওয়ার। এবং এই যুদ্ধটা কিন্তু বছর বছর চলে নাই। এই যুদ্ধটা 1962 সালের 20 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ মাত্র 1 মাস 1 দিন এই যুদ্ধটা চলছে।
এবং এই যুদ্ধে ইন্ডিয়া পরাজিত হয়ে গেছে। আকসাই চীনের উপর ডিফ্যাক্টো কন্ট্রোল নিয়ে নিছে চায়না। ডিফ্যাক্টো কন্ট্রোল কি? ডিফ্যাক্টো কন্ট্রোল হচ্ছে আইনত বৈধ না, বাট হচ্ছে নিয়ন্ত্রণ তার হাতে। এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। ধরেন আপনি আপনার এলাকার চেয়ারম্যান হয়েছেন, তো আপনি আসলে ক্ষমতা পাইছেন, আপনি হচ্ছে ডিজুর লিডার, কিন্তু আপনি আপনার বউয়ের কথাই চলেন। সো আপনার বউ যা বলে আপনি তাই করেন, তার মানে আপনার মেইন পাওয়ার ইউজ করতেছে আপনার বউ। সো আপনার বউ হচ্ছে ডিফ্যাক্টো লিডার। যেমন সৌদি আরবের যিনি বাদশাহ কিং, তিনি কিন্তু ডিজুর লিডার, মানে সে আইনত বৈধ শাসক। সো যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ, সে কিন্তু ডিফ্যাক্টো লিডার, মানে সেই পাওয়ারটা প্র্যাকটিস করে, কিন্তু আইনত কিন্তু সে বৈধ শাসক না। সো ডিজুর এবং ডিফ্যাক্টো আমরা বুঝে গেলাম। সো আকসাই চীনের উপর 1962 সালে ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হচ্ছে চায়না। এখন ইন্ডিয়া কেন ছেড়ে দিল? আরো একটা বিষয়, এই মাত্র 1 মাস 1 দিনে এই যুদ্ধটা কেন থেমে গেল? কারণ এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এই টোটাল অঞ্চলটা দিয়ে হচ্ছে হিমালয় পর্বতমালা। এইটাকেই বলা হয় হচ্ছে ন্যাচারাল ডিফেন্স। সৈন্যরা যদি ইন্ডিয়াকে আক্রমণ করতে হয়, তাহলে তাকে হিমালয় পর্বত পাড়ি দিয়ে আসতে হবে। 10টা সৈন্য আসলেই হবে না, তার সাথে অস্ত্র নিয়ে আসতে হবে, গোলাবারুদ নিয়ে আসতে হবে, ট্যাঙ্ক নিয়ে আসতে হবে, তাদের খাবার নিয়ে আসতে হবে। এত রসদ নিয়ে হিমালয় পর্বত পাড়ি দেওয়া মোটামুটি ইম্পসিবল। সেই জন্য এটাকেই বলে প্রাকৃতিক ডিফেন্স। আবার যদি সমুদ্র থাকে, তাহলে সমুদ্র পার হয়ে অ্যাটাক করা, বড় একটা নদী থাকে সেইটা পার হয়ে অ্যাটাক করা, এইগুলা কিন্তু জাস্ট টাফ। এই জন্য এইগুলাকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক ডিফেন্স। যেমন আমাদের সাথে মায়ানমারের সম্পর্ক খারাপ হলেও আমরা কিন্তু যুদ্ধে জড়াই না, কেননা মায়ানমারের সাথে আমাদের যে বর্ডারটায়, যে বান্দরবন এবং রাঙামাটি, এটা কিন্তু টোটাল পাহাড়ি অঞ্চল। পাহাড় টপকায় গিয়ে যুদ্ধ করাটা কিন্তু কঠিন। এইগুলাকে বলা হচ্ছে প্রাকৃতিক ডিফেন্স। তো এইটা যদি আমরা প্রাকৃতিক ডিফেন্স বুঝে যাই, এইটার সাথে রিলেট করে আমরা বুঝে যাব রাশিয়া কেন এত বড়। এই যে হলুদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউক্রেন, আর এই লালটা পুরাটা হচ্ছে রাশিয়া। রাশিয়া মূলত ছিল এই জায়গাতে হচ্ছে মস্কো। এই রাশিয়া এক সময় ছিল হচ্ছে মস্কো কেন্দ্রিক একটা দেশ। মস্কোর আশপাশেই রাশিয়ার লোকজনটা বসবাস করত। এত বড় রাশিয়া ছিল না। কিন্তু এই মস্কোর আশপাশের যে ল্যান্ডটা, এই ল্যান্ডটা হচ্ছে ফ্ল্যাট, একবারে প্লেন ল্যান্ড। না আছে বড় কোনো নদী, না আছে পাহাড় পর্বত, কোনো কিছুই নাই, কোনো প্রাকৃতিক ডিফেন্স নাই। এই জন্য এই মস্কো তদানীন্তন আমলে 4 দিক থেকে তাকে অ্যাটাক করতো শত্রুরা যেহেতু অ্যাটাক করত, তারা একবারে ঝামেলায় পড়ে গেছিল যে কি করবে এটা। তাদের এই পরিমাণ আর্থিক অবস্থাই নাই যে ডিফেন্স দেওয়ার জন্য তারা চীনের মতন মহাপ্রাচীর তৈরি করবে। সো চারপাশে যে প্রাচীর তৈরি করা, এই পরিমাণ অর্থনৈতিক অবস্থাও তদানীন্তন রাশিয়ার নাই। তো তখন আলোচনায় আসে প্রথম জার ইভান দ্য ট্রেবল। রাশিয়ার শাসকদেরকে একসময় বলা হতো জার। সেই হচ্ছে প্রথম বীজ বপন করছে কেন রাশিয়া এত বড়। এবং জার ইভান প্র্যাকটিসড অ্যাটাক অ্যাজ ডিফেন্স। এই কথাটা বোঝার জন্য আমি একটা জিনিস বলি। ধরেন এই হচ্ছে আপনার বাড়ি। এখন আপনার বাড়িতে যেন চোর না ঢুকে, কোনো আক্রমণ না হয়, এই জন্য আপনি উঁচু একটা প্রাচীর দিতে পারেন চারপাশ দিয়ে। কিন্তু এই উঁচু প্রাচীর দেওয়ার কোনো অবস্থা আপনার নাই, আপনার চারপাশে এত টাকা পয়সা নাই। আপনি কি করলেন? আপনি খুবই বড় সড়ো একটা কুকুর কিনলেন, জার্মান শেপার্ড, একটা বড় কুকুর কিনলেন, বাসার সামনে রেখে দেন। চোর আর আসবে না, কেননা চোর বুঝছে যে গিলেই আক্রমণ করবে। তার মানে আপনি নিজেকে প্রোটেক্ট করতেছেন অ্যাটাক করে। এইটাই হচ্ছে অ্যাটাক অ্যাজ ডিফেন্স। সো মস্কোর তদানীন্তন জার ইভান, সে আক্রমণ করা শুরু করলো, যে আমাকে সবাই আক্রমণ করে, এখন আমি আক্রমণ করা শুরু করব। দ্যাটস ওয়াই রাশিয়া ধীরে ধীরে বড় হতে থাকলো। এবং এই ঘটনা প্রথম শুরু হয় 1533 সালের দিকে। 1533 সালে জার ইভান, এবং জার ইভানের যে ছেলের ছেলে মানে নাতি জার ইভান দা জুনিয়র, সে আরো ডিজাস্টার অবস্থা করে দেয়। সে আক্রমণ করতে 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 এই দিকে আগাইতে থাকলো, এবং সে উরাল পর্বতমালা পর্যন্ত চলে আসছে। রাশিয়া বিস্তার হইল উরাল পর্বতমালা পর্যন্ত। উরাল পর্বতমালা যখন চলে আসলো, তখন কিন্তু তার এক সাইডে ন্যাচারাল ডিফেন্স, কেননা এই দিক থেকে কেউ আক্রমণ করলে উরাল পর্বতমালা টপকায় আক্রমণ করতে হবে। কিন্তু তো রাশিয়া অলরেডি বিজয়ের স্বাদ পেয়ে গেছে, যাচ্ছে আক্রমণ করতেছে, দখল করে নিচ্ছে।
রাশিয়া উরাল পর্বতমালা টপকায় আরো সামনে যাওয়া শুরু করলো। আর এই অঞ্চলগুলো হচ্ছে সবই হচ্ছে বরফ দিয়ে ঢাকা, সাইবেরিয়া অঞ্চল। মানুষজন খুবই কম, অল্প মানুষ। ওরা কিছু লোক ঘোড়ার তরবারি নিয়ে চলে আসে, ওরা দেখেই সারেন্ডার করে ফেলে, এই অঞ্চল ওদের আয়তায় নিয়ে নেয়। এইভাবে তারা আগাইতে তারা প্রশান্ত মহাসাগর পর্যন্ত চলে আসলো। তারা প্রশান্ত মহাসাগর মানে কি, এই দিকে আসার পরে এরপরে মহাসাগর, এই দিক থেকে আর আক্রমণ হবে না তখন। আর এই দিক থেকে তো এমনিও আক্রমণ হবে না, কেননা বরফ টপকায় গিয়ে রাশিয়াকে আক্রমণ করা খুবই টাফ হবে। সো রাশিয়া বড় হয়ে গেল। এরপরে যত শাসক রাশিয়াতে আসছে তারা সবাই প্র্যাকটিস করছে এই জিনিসটা, অ্যাটাক অ্যাজ ডিফেন্স, এবং পরবর্তীতে তারা ইউরোপের দিকে আগানো শুরু করছে। এবং একসময় এই টোটাল অঞ্চল কিন্তু ছিল রাশিয়ার। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভেঙে আরো 15টা রাষ্ট্র হয়ে গেছে। সো রাশিয়া কেন বড় হইল, এবং আমরা বুঝলাম ন্যাচারাল ডিফেন্স কি জিনিস, এবং রাশিয়া আসলে কেন বড়, এর পেছনে কাজ করছে হচ্ছে জার ইভান। এখন আমাদের আলোচনার যে বিষয়টা, যে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলেও রাশিয়া কিছু বলল না, বাট ইউক্রেনের উপর কেন চড়াও হইল। এই যে ফিনল্যান্ডের সাথে রাশিয়ার একটা বর্ডার আছে, এই বর্ডারটা হচ্ছে 1340 কিলোমিটারের, ম্যানহেইম লাইন বলা হয় এটাকে, ম্যানহেইম লাইন। 1340 কিলোমিটারের একটা লাইন, ম্যানহেইম লাইন, এত বড় একটা বর্ডার। বাট ইউক্রেনের সাথে রাশিয়ার যে বর্ডার আছে, স্থল সীমানা, এইটাও কিন্তু 1900 কিলোমিটারের মতন, শুধু স্থলে 1900 কিলোমিটারের মতন। 1340 কিলোমিটার এবং 1900 কিলোমিটারের বর্ডার। এই বর্ডারকে রাশিয়া এত গুরুত্ব দিচ্ছে, এই বর্ডারকে এত গুরুত্ব দিচ্ছে না কেন? কেননা এই ফিনল্যান্ডের এই অঞ্চলটা বরফ দিয়ে ঢাকা, এবং এই অঞ্চলে বনভূমি আছে, তাইগা বনভূমি, এবং প্রচুর বড় বড় লেক আছে। এই বরফ অঞ্চল টপকায়, এই তাইগা ফরেস্ট টপকায়, যেটাকে স্নো ফরেস্ট বলা হয়, ন্যাটোর সৈন্য রাশিয়ার মস্কো পর্যন্ত আসা কিন্তু টাফ। কিন্তু ইউক্রেনের যে বর্ডারটা আছে, এটা টোটালি ফ্ল্যাট ল্যান্ড, এইখানে কোনো বনভূমি নাই, পাহাড় পর্বত নাই, পুরা ফ্ল্যাট, বড় বড় কোনো নদী নালা নাই, এবং এইখান থেকে কিন্তু মস্কোর দূরত্ব খুবই কম। এবং রাশিয়ার সাথে যে সমুদ্রের যে বর্ডার আছে, এইটা হচ্ছে এই যে কৃষ্ণ সাগরের এইখানে একটা সমুদ্র আছে, এইখানে আছে হচ্ছে এই যে এস্তোনিয়ার উপরে আছে হচ্ছে এইখানে বাল্টিক সাগর, আর একবার ওই পাশে আসে প্রশান্ত মহাসাগর। অত দূর থেকে কখনো মস্কো পর্যন্ত কিন্তু বাণিজ্য হবে না, অত দূর থেকে। তার মানে আমার হয় বাল্টিক দিয়ে আসতে হবে, না হয় আমার ব্ল্যাক সি দিয়ে আসতে হবে। কিন্তু আমাদের যে বাল্টিক সাগরটা আছে, এটা কিন্তু সারা বছর অ্যাক্টিভ থাকে না, শীতকালে এই অঞ্চলটা বরফ দিয়ে ঢাকা থাকে, সো জাহাজ চলাচল করতে পারে না। কিন্তু এই ব্ল্যাক সির এইখানে যে সুবাস্তোপোল, এদের বন্দর, এটা কিন্তু সারা বছর অ্যাক্টিভ থাকে। তার মানে বিশ্বের সাথে বাণিজ্যিক রিলেশন, টোটাল বিশ্ব বাণিজ্যে যে পণ্য আদান প্রদান, 80% মতন বিশ্ব বাণিজ্য হয় সমুদ্র পথে। সো রাশিয়া তার তেল এক্সপোর্ট করবে, রাশিয়া তার গ্যাস এক্সপোর্ট করবে, রাশিয়া তার সমস্ত জিনিসপত্র এক্সপোর্ট করবে, আবার ইম্পোর্ট করবে। এই সমস্ত ঘটনা ঘটবে কিন্তু এই কৃষ্ণ সাগর দিয়ে। সো রাশিয়া কখনোই চাবে না কৃষ্ণ সাগরের পাশে এইখানে একটা ন্যাটোর সৈন্য দাঁড়ায় থাক। ন্যাটো মানে কি? ন্যাটোর গুরুদেব হচ্ছে আমেরিকা, তার মানে আমেরিকান একটা সৈন্য দাঁড়ায় থাকে, এটা সে কখনোই চাবে না। সো ফিনল্যান্ড তার কাছে কিন্তু জিওগ্রাফিক্যালি, জিওপলিটিক্যালি অত ইম্পর্টেন্ট না, বাট ইউক্রেন ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইছে, তার উপর চড়াও হয়ে গেছে, ফিনল্যান্ডকে কিছুই বলল না। তার মানে এইখানেও আমরা বলতে পারি যে এই যে ন্যাচারাল ডিফেন্সটাই কিন্তু মেইন জিনিস। ন্যাচারাল ডিফেন্স, যদি ন্যাচারাল ডিফেন্স না থাকে, তাহলে আমার মাঝখানে, শত্রুর মাঝখানে আর একটা দেশ রাখতে হবে, যে দেশ হবে বাফার রাষ্ট্র। যেমন পোল্যান্ড ন্যাটোর সদস্য হইলে সমস্যা নাই, ন্যাটো যদি পোল্যান্ড থেকে আক্রমণ করতে চায় রাশিয়াকে, তাকে বেলারুস পার হইতে হবে। কিন্তু বেলারুস হচ্ছে রাশিয়ার ভাই ব্রাদার টাইপের, সো বেলারুস তাকে এই অ্যাডভান্টেজটা দিবে না। সো সে বাফার রাষ্ট্র হয়ে আছে মাঝখানে। বাফার মানে কি? দুইটা শত্রুর মাঝে একজন দাঁড়ায় আছে, যেন মারামারি না লাগে। সো এই ইউক্রেন কিন্তু বাফার রাষ্ট্র হিসেবে কাজ করবে। সো ইউক্রেনকে ন্যাটো হতে দেওয়া যাবে না, এটা হচ্ছে মেইন কথা, রাশিয়ার মেইন কথা। এই জন্য সে চড়াও হয়েছে। একটা রাষ্ট্রের দুইটা কর্ম আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। এই যে আমাদের রাষ্ট্র আমাদেরকে চিকিৎসা দেয়, শিক্ষা দেয়, এটা কিন্তু রাষ্ট্রের প্রাইমারি রেসপন্সিবিলিটি না।
প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তার বর্ডার রক্ষা করা। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে রাষ্ট্রের মেইন দায়িত্ব। সেই জন্য রাশিয়া কোনো চিন্তাই করে নাই প্রথম কথা অ্যাটাক, এবং এই অ্যাটাকের তাদের নৈতিক বৈধতা আছে। রাশিয়া কিন্তু খুবই চমৎকার খেলা খেলছে। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, এটা রাশিয়ার জন্য একটা খারাপ, সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, বাট সে কিন্তু তার হাতে অস্ত্র রেখে দিছে। রাশিয়া তার সংবিধানে একটা আর্টিকেল করে রাখছে যে বিশ্বের কোনো দেশে যদি রুশ ভাষাভাষী কোনো রাশিয়ান নাগরিক থাকে, রুশ ভাষাভাষী রাশিয়ান নাগরিক, সেটা একজন হোক, সে যদি ওই দেশে বিপদে পড়ে তাহলে তাকে বাঁচানোর জন্য ওই দেশকে আক্রমণ করা রাশিয়ার জন্য বৈধ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই যে বেলারুশ, ইউক্রেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এইদিকে কাজাকিস্তান, উজবেকিস্তান, এরকম 15টা যে রাষ্ট্র করে ফেলছে, প্রত্যেকটা রাষ্ট্রের ভেতরেই কিন্তু সে রুশ ভাষাভাষী নাগরিক ছেড়ে দিছে। তার মানে কোনো দেশ যদি আমার সাথে ডিস্টার্ব দেয় তাহলে আমি বিশ্বকে বলবো ওই দেশে আমার রুশ ভাষাভাষী মানুষ আছে এবং তারা রিস্কে পড়ছে, সো তাদের বাঁচানোর জন্য আমাকে আক্রমণ করতে হবে, এটা আইনত বৈধ। এই আইনের উপর বেস করেই কিন্তু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে। এই যে লুহান্স আর হচ্ছে দনেস্ক যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু স্বাধীন হওয়ার চেষ্টা করতেছিল এবং এখানে রুশ ভাষাভাষী মানুষ বেশি, তাদের কথা চিন্তা করে তারা এই দিক দিয়ে আক্রমণে ঢুকছে। কিন্তু যখন পাল্টাও আক্রমণ করছে, যুদ্ধ পারফেক্টলি বেঁধে গেছে, আর কোনো ঝামেলা নাই, এখন যুদ্ধ চলবে। কবে শেষ হবে এটা কে নির্ধারণ করবে? এইটা যুদ্ধ কেন হয়, একাডেমিক ডিসকোর্সে যুদ্ধ কেন বন্ধ হয়, এই বিষয় নিয়ে যে যে 5টা ভ্যারিয়েবল আছে, এই 5টা ভ্যারিয়েবলকে স্যাটিসফাই করলে যুদ্ধ থেমে যাবে, আর নাইলে যুদ্ধ চলতেই থাকবে। এইখানে কিন্তু হিমালয় পর্বতমালা নাই যে যুদ্ধ করতে আমার কষ্ট হচ্ছে। এইখানে কিন্তু বড় কোনো সাগর নাই যে আমার সাগর টপকায় আসতে হবে, বড় কোনো নদী নাই যে নদী টপকায় আসতে হবে। তার মানে আমার এইখানে কিন্তু কোনো ন্যাচারাল ডিফেন্স নাই, সো যুদ্ধ চলবে। সো যেই দিন আমার মেইন ন্যাশনাল ইন্টারেস্ট ফুলফিল হবে সেই দিন আমি যুদ্ধ বন্ধ করে দিব। এইখানে আমি উইনস্টন চার্চিলের একটা কথা বলতে চাই। 1939 সালে উইনস্টন চার্চিল রাশিয়া সম্পর্কে সে একটা ডায়লগ দিয়ে ফেলছে, এবং এইটা রাশিয়া কি এটা বুঝতে সাহায্য করবে। এই একটা ডায়লগ উইনস্টন চার্চিল বলছে যে ইট ইজ এ রিডল wrapped inside a mystery. এটা একটা ধাঁধা যার মধ্যে একটা মিস্ট্রি লুকায় আছে। Perhaps there is a key. এই ধাঁধার একটা চাবি আছে। চাবিটা কি? উইনস্টন চার্চিল বলছে ন্যাশনাল ইন্টারেস্ট অফ রাশিয়া। রাশিয়া তার জাতীয় স্বার্থ এর উপর বেস করে সব কাজ করে। রাশিয়া কি করবে, এই ধাঁধার উত্তর হচ্ছে কি করলে রাশিয়ার লাভ হবে। রাশিয়া এটাই করবে। রাশিয়া যদি যুদ্ধ করলে লাভ হয় যুদ্ধ করবে, যদি শান্তি করলে লাভ হয় রাশিয়া শান্তি করবে। সো রাশিয়ার যে রিডেলটা, ধাঁধাটা, এর একটাই উত্তর হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, তার জাতিগত স্বার্থ। সো এইখানে যেহেতু তার স্বার্থে আঘাত আনছে, সে আক্রমণ করছে। তার লোক না খেয়ে থাকুক এটা দেখার বিষয় না, তার কাছে সার্বভৌমত্ব সবচেয়ে বড় কথা। এই যে ওয়ার্ল্ড ইকোনমি টালমাটাল হচ্ছে, এইটার সাথে যদি আমি জিও পলিটিক্স রিলেট করে দিতে পারি তাহলে আমি বুঝে যাব আসলে ঘটনাটা কি হচ্ছে। এই কারণেই এই আলোচনা আমাদেরকে মেন্টালি বড় করে ফেলবে। এবার আমরা যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে আর্কটিক। আচ্ছা, এই ম্যাপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ। আমরা জানি পৃথিবীর ম্যাপ হচ্ছে এরকম, পৃথিবী হচ্ছে এরকম গোল, বাট আমার ক্যামেরাটা ধরা হয়েছে উপর থেকে। এই যে এটা উত্তর মেরু, এইটা হচ্ছে দক্ষিণ মেরু, এইখানে ছিল এরকম রাশিয়া, এখন কিন্তু আমি উপর থেকে ক্যামেরা ধরছি এইটা। সো এই হচ্ছে আর্কটিকের ছবি, এবং আর্কটিক ক্যামেরাটা ধরছি আমি উপর থেকে। সো এই হচ্ছে আমাদের উত্তর মেরু, এই অঞ্চলটা টোটাল বরফ দিয়ে ঢাকা। এইখানে এই যে টোটাল দেশটা দেখা যাচ্ছে, এই টোটাল দেশটাই কিন্তু রাশিয়া। তার মানে আর্কটিকের সাথে রাশিয়ার কিন্তু এত বড় একটা বর্ডার আছে আর্কটিকের সাথে বা উত্তর মেরুর সাথে। আলাস্কা, এই যে ছোট এইটুকু হচ্ছে আলাস্কা, এই আলাস্কাও কিন্তু কিছু দূর বর্ডার আছে, এবং এই আলাস্কা কিন্তু 1867 সালে রাশিয়াই আমেরিকার কাছে বেচে দিছে, এবং মাত্র 36 সেন্ট ডলারের পয়সা আর কি, 36 পয়সা পার একর, 100%, 100%, 1 একর জমি বেচছে মাত্র 36 সেন্টে বেচে দিছে। কেননা দরকার নাই, এত বড় জায়গা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, জায়গা থাকলে তো তার উপর নজরদারি করতে হবে, বেচে দিছে। বাট এইটা একটা রাশিয়ার বড় লস। এখানে কানাডার কিছু দূর বর্ডার আছে, গ্রিনল্যান্ডের কিছু দূর বর্ডার আছে, আইসল্যান্ডের কিছু দূর বর্ডার আছে,
বাট আর কোনো দেশের কিন্তু এখানে কোনো বর্ডার নাই। এবং আরো একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এইখানে এই আর্কটিকও কিন্তু একটা মহাসাগর। আমরা যে মহাসাগর পড়ি উত্তর মহাসাগর, আর মহাসাগরে যে আইন চলে সেটা হচ্ছে ইউনিক্লস ল। ইউনিক্লস ল 1982, ইউনাইটেড নেশন কনভেনশন অন লস অফ দ্য সি, সমুদ্রের আইনের উপর এই ল কিন্তু এইখানে চলে। এবং আমরা জানি বেজ লাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ তার মানে এত বর্ডার থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যত ন্যাচারাল রিসোর্স আছে, যত যা আছে সবই রাশিয়ার, ঠিক আছে। বাট এইটা রাশিয়াকে সুপার পাওয়ার করতে পারে। এখন পৃথিবীর সুপার পাওয়ারকে এক কথায় আমেরিকা। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীতে একটাই সুপার পাওয়ার, সে হচ্ছে আমেরিকা। এই আর্কটিক রাশিয়াকে সুপার পাওয়ারের জায়গা বসাতে পারে। সেটা আমরা এখনই বুঝে যাব যে আর্কটিক কিভাবে সুপার পাওয়ার করতে পারে। বিশ্ব বাণিজ্যের 80% বাণিজ্য হয় সমুদ্র পথে। এইটা হচ্ছে চায়না। আমরা চিন্তা করতেছি এই চায়না থেকে একটা জাহাজ যাবে ইংল্যান্ডে, তার মালামাল নিয়ে একটা জাহাজ ইংল্যান্ডে যাবে। তাহলে চায়নার এই যে সাংহাই যে বন্দর আছে এইখান থেকে এসে সে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার এইখানের যে মালাক্কা প্রণালী আছে এই প্রণালী দিয়ে সে ভারত মহাসাগরে চলে আসবে। ভারত মহাসাগর দিয়ে সে ঢুকবে এইখানে ঢুকে এই যে একটা ছোট্ট জায়গা, এটা হচ্ছে বব এল মালদ্বীপ প্রণালী, যেটা আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করছে। এই জায়গা দিয়ে সে যাবে লোহিত সাগর, দেন এই জায়গা হচ্ছে সুয়েজ ক্যানেল দিয়ে ঢুকবে সে ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগর দিয়ে সে চলে যাবে হচ্ছে জিব্রাল্টার প্রণালী, যেটা আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করছে। এইখান দিয়ে সে চলে যাবে হচ্ছে ইংল্যান্ডে। এই হচ্ছে টোটাল রাস্তাটা, সামুদ্রিক লাইন। এই লাইনের টোটাল দৈর্ঘ্য হচ্ছে প্রায় 13,000 মাইল। এবং এইখানে কিছু ঝামেলা আছে এই রাস্তা। 1 নাম্বার ঝামেলা হচ্ছে এই রাস্তায় 3টা চোক পয়েন্ট আছে, খুবই ন্যারো চোক পয়েন্ট। এই চোক পয়েন্ট কিন্তু বন্ধ করে দিতে পারে। যেমন যদি মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে ঝামেলা হয় এবং অন্যান্য দেশ বড়রা যদি এখানে প্রভাব খাটায়, তাহলে মালাক্কা ব্লকেড করে দিতে পারে। চায়নার প্রধান থ্রেট হচ্ছে মালাক্কা ব্লকেড। আবার এই যে এখন হুতিদের সাথে কিন্তু এই লোহিত সাগরে একটা ঝামেলা হচ্ছে, স্টিল এখন ঝামেলা হচ্ছে। সো এই জায়গার কিন্তু এই যে ববেল মালদ্বীপ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, জিব্রাল্টার প্রণালী টোটাল যাত্রা পথ বন্ধ হয়ে যাবে। এবং এই সুয়েজ ক্যানেল বন্ধ হয়ে যেতে পারে। 1967 সাল থেকে 1975 সাল পর্যন্ত এই সুয়েজ ক্যানেল বন্ধ ছিল ঝামেলার কারণে। এবং সুয়েজ ক্যানেল যে ক্যানেলটা, এই ক্যানেলের 2 মাথা বন্ধ করে দেওয়া হয়েছে, মিশর বন্ধ করে দিছে। তখনও কিন্তু মাঝখানে কিছু জাহাজ আটকায়া ছিল। এই জাহাজগুলা দীর্ঘ 8 বছরের মধ্যে থাকছে, মানুষজন সহ বের হইতে পারে নাই। সো এইগুলা হচ্ছে চোক পয়েন্ট, 1 নাম্বার ঝামেলা। 2 নাম্বার ঝামেলা হচ্ছে পাইরেটস আছে কিন্তু। এই যে আফ্রিকার এই জায়গা দিয়ে যাবে, জাহাজ ছিনতাই করবে। অলরেডি বাংলাদেশের একটা জাহাজ স্টিল এখন এমভি আব্দুল্লাহকে আটকায় রাখছে জলদস্যুরা। এই ইয়েমেনের এইখানে জলদস্যু হতে পারে। তো এই যে ঝামেলাগুলা, এইটাও কিন্তু একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই রাস্তাটা অনেক বড়। এখন আমি আর একটা রাস্তা দেখাতে পারি। রাস্তাটা হচ্ছে এই চায়নার সাংহাই বন্দর থেকে বের হবে, জাপানের এই দিক দিয়ে চলে যাবে একবারে উত্তর মেরু দিয়ে, একবারে টোটাল উত্তর মেরু দিয়ে চলে আসবে ইংল্যান্ডে। এখন আমার কাছে মনে হচ্ছে যে নিচের দাগটা থেকে উপরের দাগটা বড়, কিন্তু পৃথিবী কিন্তু গোলাকার। সো পৃথিবীর পেট বরাবর একটা দাগ দেওয়া আর উপরে দাগ দেওয়া কিন্তু আলাদা। উপরে যদি একটা গোল আঁকি, সেই গোলটা হবে ছোট। পেটের উপর একটা গোল আঁকলে ওই গোলটা হবে বড়। এই লাইনটাই, পেটের উপরকার লাইন কিন্তু অনেক বড়, উপরের লাইনটা কিন্তু ছোট। সো এই লাইনের তুলনায় এই লাইন হবে প্রায় 5-6 ভাগের 1 ভাগ। তার মানে এই রাস্তাটা কিন্তু এখন আপাতত, কেননা এটা তো অ্যাকুরেট ম্যাপ না, ম্যাপটা তো একেবারে গোল। সো গোলের উপরের দিকে, সো এই রাস্তাটা কিন্তু খুবই ছোট। এবং এই রাস্তাটা মাত্র 8,000 মাইল। কিন্তু এই যে 3টা প্রণালী দিয়ে বা সুয়েজ ক্যানেল দিয়ে যে লাইনটা, এটা কিন্তু 13,000 মাইল। তার মানে 2টা রাস্তার মধ্যে রাস্তা সেভ হবে 5,000 মাইল। এর মানে জ্বালানি সেভ হবে। সবচেয়ে বেশি যেটা সেভ হবে সেটা হচ্ছে টাইম। বর্তমান সময়ে আমি কি করতে পারি এটা ইম্পর্টেন্ট না, এই কাজটা আমি কত দ্রুত করতে পারি এইটা ইম্পর্টেন্ট। তার মানে এই যে আমি একটা পণ্য ব্যবসা বাণিজ্য, যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি একটা কুরিয়ারে পাঠাবেন একটা পণ্য,
যে একদিনে পাঠাবে আর যে 3 দিনে পাঠাবে, আপনি কোনটা নেবেন? অবশ্যই একদিনেরটা নেবেন। টাইম ইজ মানি। তার মানে উপরের রাস্তাটা কিন্তু টাইম সেভ করবে। বাট একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে উপরের এই টোটালটা বরফ দিয়ে ঢাকা। বরফ কেটে কেটে যাওয়া কিন্তু পসিবল না। বরফের ধাক্কা লেগে টাইটানিক ডুবে গেছে। সো এটা কিন্তু খুব একটা সহজ না। বাট এই অসম্ভব কাজটাকেও কিন্তু সম্ভব করা পসিবল, এবং রাশিয়া এটাই চিন্তা করতেছে, এবং এইটা দিয়ে তারা সুপার পাওয়ার হবে। আমরা ধরে নিচ্ছি একটা জাহাজ, 2টা রুট আছে আমার, এক হচ্ছে উত্তর মেরু দিয়ে যাওয়া, আর একটা হচ্ছে সুয়েজ ক্যানেলের লাইন দিয়ে যাওয়া। আমরা একটা এভারেজ হিসাব দেখি, একটা জাহাজ, এবং একটা জাহাজ কন্টেইনার নিয়ে একবার যাবে। সো আমি ধরে নিচ্ছি তার স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 20 মাইল। এটা কিন্তু অনেক স্পিড, প্রতি ঘন্টায় 20 মাইল, এবং সে 24 ঘন্টায় চলে, সে কোনো থামে না। তাহলে সে দিনে 480 মাইল রাস্তা অতিক্রম করে। তো সুয়েজ ক্যানেল দিয়ে যদি যে যায়, ওই যে নিচে যেটা আমরা বললাম 3টা প্রণালী পার হয়ে, তাহলে তার টাইম লাগবে 27 দিন, কেননা এই দূরত্বটা হচ্ছে 13,000 মাইল। কিন্তু আমি যদি নর্দার্ন সি রুট বা উত্তর মেরু দিয়ে যাই, তাহলে আমার লাগবে মোটামুটি 17 দিন, কেননা রাস্তাটা মাত্র 8,000 মাইল। রাস্তা কমে গেছে, সো আমার কস্ট কমে যাবে। একটা এভারেজ কস্ট হচ্ছে এখন একটা জাহাজের, যদি আমি সুয়েজ ক্যানেল দিয়ে যাই, তাহলে আন্তর্জাতিক হিসাব অনুযায়ী এই কস্ট হচ্ছে $4.32 মিলিয়ন। বাট আমি যদি এই রাস্তা 8,000 মাইল যাইতাম, তাহলে আমার এইটা মাত্র হতো 2.65 কিলোমিটার। তাহলে পার ট্রিপে বাস একবার আমি গেলাম একটা জাহাজেই, আমার খরচ বেজে যেত 1.67 মিলিয়ন। এটা কত টাকা? এটা 18 কোটি টাকা একবার যাওয়ায়। আর একটা জাহাজ যদি বছরে এরকম 15 বার যাতায়াত না, কিন্তু শুধু যায়, গেল আসলো, এটা কিন্তু 2 বার। সো যদি আমি 15 বার যাত্রা করি, তাহলে সেইটা আমাকে টোটাল সেভ করবে হচ্ছে $25 মিলিয়ন, যা হচ্ছে 275 কোটি টাকা একটা জাহাজ থেকে। কিন্তু আমি পৃথিবীতে কি পরিমাণ জাহাজ চলে, এই ছবিটা দেখলে আমরা বুঝে যাব। এটা হচ্ছে কারেন্ট। এই যে আমরা যদি মেরিন ভেসেল লাইভ এরকম লিখে গুগলে সার্চ দিই, এরকম একটা ওয়েবসাইট আসবে, দেখা যাবে পৃথিবীর সমুদ্রে কি পরিমাণ জাহাজ এখন চলতেছে। এই যে একটা লাল সবুজ যে তীর চিহ্ন দেওয়া দেখা যাচ্ছে, এই সব হচ্ছে জাহাজ। তাহলে কি পরিমাণ জাহাজ এখন চলতেছে পৃথিবীতে, এটা কিন্তু আমি ঘন্টাখানেক আগের ছবি নিচ্ছি। তাহলে এই এত জাহাজ কিন্তু এই যে সুয়েজ ক্যানেল দিয়ে যেগুলা পাস করবে, এইগুলা না গিয়ে যদি উপর দিক দিয়ে যাইতো, তাহলে প্রতিটা জাহাজে সেভ হইতো হচ্ছে 275 কোটি টাকা পার ইয়ার। যদি আমার এই রুট দিয়ে সারা বছরে মাত্র 5,000 জাহাজও চলে, কি পরিমাণ টাকা সেভ হবে, বিশ্ব অর্থনীতিতে কি পরিমাণ চেঞ্জ আসবে। ট্রাভেল কস্ট যদি কমে যায়, পণ্যের দাম কমে যাবে। 10 টাকার পণ্য যাতায়াতের খরচ যদি হয় 5 টাকা, ওর এমনিই দাম 15 টাকা, আমি বেচবো এটা 20 টাকায়। 10 টাকার পণ্য যাতায়াত খরচ যদি হয় 1 টাকা, তাহলে আমি কিন্তু এটা বেচবো কিন্তু 13-14 টাকায় বেচে দিব। সো পুরা ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। বাট সমস্যা একটাই বলছি, উত্তর মেরু হচ্ছে বরফ দিয়ে ঢাকা। এই টোটাল জায়গা হচ্ছে বরফ দিয়ে ঢাকা। সো বরফ কেটে এই রাস্তা যাওয়া কিন্তু খুবই খুবই টাফ হয়ে যাবে। এই জন্য রাশিয়া যে কাজটা করে, এরকম আইস ব্রেকার ইউজ করে তারা। এটা কিন্তু একটা জাহাজ, যে জাহাজটা হচ্ছে বরফ কেটে ফেলে। তাহলে এই বরফ কেটে কেটে একটা যদি জাহাজ যায়, তার পেছন দিয়ে যদি আর একটা জাহাজ যায়, ইজিলি চলে যাবে। এবং রাশিয়া এই কাজটা করতেছে। রাশিয়ার এই জাহাজের সংখ্যা আছে প্রায় 40টা। তার নেয়ার খুব কাছে যেটা আছে, তার আছে কানাডা 18টা। আমেরিকার এই জাহাজ আছে মাত্র 5টা। এত বেশি জাহাজ কেন রাশিয়ার? সে এই বরফ কাটতে চায়। বরফ কাটলে কি হবে? খুবই ডেঞ্জারাস হবে আমাদের জন্য। বরফ কাটলে খুবই খুবই ডেঞ্জারাস হবে। কেন? বরফের কালার কিন্তু সাদা, এই হচ্ছে বরফ। আর আমরা জানি সাদা জিনিস আলোকে প্রতিফলিত করে, তার মানে এর উপর লাইট পড়লে সে প্রতিফলন করে দেয়। সো বরফ কিন্তু বেশি লাইট বা তাপ শোষণ করে না। সো বরফ লাইট, এই জন্য কিন্তু গরমকালে আমরা সাদা জামা পরি, কেননা সাদা লাইট রিফ্লেক্ট করে। বাট কালো যদি পরি, সে লাইট অ্যাবজর্ব করে ফেলবে, গরম লাগবে বেশি। কিন্তু আমি যদি কিছুটা বরফ গলায় ফেলি, তাহলে বরফ হয়ে যাবে পানি। বাট পানি কিন্তু সাদা না। সো পানি লাইট কিন্তু বেশি রিফ্লেক্ট করবে না, কম রিফ্লেক্ট করবে। সো সে তাপ শোষণ করবে, তাপ শোষণ করে সে গরম হবে। গরম হইলে সে আরেকটু বরফ গলায় ফেলবে। আরেকটু বরফ গলানো মানে আরেকটু পানি,
আরেকটু পানি মানে আরেকটু তাপ শোষণ, আরেকটু তাপ শোষণ মানে আরেকটু বরফ গলে যাবে, আরেকটু বরফ গলা মানে আবার তাপ শোষণ। এইটা কিন্তু ধীরে 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 খারাপের দিকে যাবে, খারাপের দিকে যাবে, খারাপের দিকে যাবে। এবং বরফ যদি গলে যায়, আমাদের কক্সবাজার অঞ্চলের তা প্লাবিত হয়ে যাবে, সমুদ্রের নিচে চলে যাবে, সেন্ট মার্টিন হারায় যাবে, ডিজাস্টার হয়ে যাবে, লবণাক্ততা বেড়ে যাবে। এই জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সমস্ত সামিটে গিয়ে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলে। বাট রাশিয়া কিন্তু এই ব্যাপারে এত আগ্রহ না, কেননা এইটা গলে গেলেই পুরা সমুদ্রপথ তার। কেননা উত্তর মেরুর টোটাল যে সীমানা, তার সীমানার উপরে দিয়ে উত্তর মেরু, তার পাশ দিয়ে জাহাজগুলা যাবে, সে নিয়ন্ত্রণ করবে এই রাস্তার, সে ট্যাক্স নিবে, সে হয়ে যাবে সুপার পাওয়ার। সো দ্যাটস ওয়াই এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু তারা এত বেশি সিরিয়াস না। উত্তর মেরুর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা ন্যাচারাল রিসোর্স। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন তথ্য অনুযায়ী সারা ওয়ার্ল্ডের যত আনডিসকভার্ড তেল আছে তার 13% আছে হচ্ছে উত্তর মেরুতে। এটা হচ্ছে 90 বিলিয়ন ব্যারেল। এবং সারা ওয়ার্ল্ডের যত আনডিসকভার্ড ন্যাচারাল গ্যাস আছে তার 30% আছে এই জায়গায়। এবং এটা অ্যামাউন্টে কত, এটা অ্যামাউন্টে কত সেটা হচ্ছে, এইখানে টোটাল গ্যাস আছে প্রায় হচ্ছে 1669 ট্রিলিয়ন কিউবিক ফিট, যেটা হচ্ছে আমেরিকার যত গ্যাস এখন আছে তার 500%। রাশিয়ার যত গ্যাস এখন আছে তার 90%। মানে রাশিয়ার যে গ্যাস আছে তার আরো এত পরিমাণ গ্যাস আছে আর্কটিকে। সো দ্যাটস ওয়াই এই এনার্জির মালিক হবে, ম্যাক্সিমাম মালিক হবে রাশিয়া, কেননা তার সাথে বর্ডার সবচেয়ে বড় 200 নটিক্যাল মাইল সে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে পাবে। সো আজকের ক্লাসটা আমাদের রাশিয়ার জিওগ্রাফিক্যাল অবস্থান এবং এই অবস্থান তার পলিটিক্সকে কি প্রভাব ফেলছে, এবং এই অবস্থানের কারণে উত্তর মেরুতে সে কি রাজনীতি করতেছে, এবং উত্তর মেরুতে নিয়ন্ত্রণ করার জন্য রাশিয়া উত্তর মেরুতে তাদের নেভাল বেস করতেছে, রাশিয়া উত্তর মেরুতে তাদের মিলিটারি পাঠাচ্ছে, এবং রাশিয়া উত্তর মেরুতে তাদের পারমাণবিক বিস্ফোরণের টেস্ট করতেছে। এর ফলে কি হচ্ছে, উত্তর মেরুতে সে তার অবস্থান জানান দিচ্ছে যে আমি এইখানে আছি। অন্য সব দেশ মিলে উত্তর মেরুতে যতগুলা নেভাল বেস ক্যাম্প আছে, রাশিয়ার একাই আছে তার 3-4 গুণ। সো নেক্সট লেকচারে আমরা যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে চায়নার উত্থান পতন, চায়নার জিওগ্রাফিক্যাল অবস্থান, চায়নার জিওপলিটিক্স নিয়ে আমরা আলোচনা করব। এবং এই লেকচারটা পুরাপুরি দেখে যে এই পর্যন্ত আমি বিশ্বাস করি তার এতটুকু উন্নতি হয়েছে যে সে রাশিয়ার ম্যাপকে এখন একটু ভিন্নভাবে দেখবে। ট্রাস্ট মি, আপনি শুধু ভিন্নতা শুরু করেন, স্কাই ইজ নট ইউর লিমিট, আপনি তার চেয়েও দূরে যাবেন। আপনাকে দিয়ে এটা পসিবল ভাই। 10 জন মানুষ ক্যাডার হয়ে যাচ্ছে, আপনি কেন পারবেন না? আপনি হোয়াট এভার ইউর ইউনিভার্সিটি, হোয়াট এভার ইউর রেজাল্ট, হোয়াট এভার ইট ইজ, আপনি শুধুমাত্র রাইট ট্র্যাকে চলেন। আপনি শুধু ইনফরমেশন মুখস্থ করেন না, ইনফরমেশনটা নিজের মাথায় বসান এবং ওইটা নিয়ে চিন্তা করেন। ওই একটা ইনফরমেশনের সাথে 10টা ইনফরমেশন রিলেট করেন, যে হোয়াই কোশ্চেন করেন, কেনর উত্তর খুঁজেন। মেন্টালি বড় হবেন এবং আপনি অনেক অনেক দূর আগাবেন। কখনোই মুখস্থ করবেন না। এই ক্লাসটা শুরুর কিছুক্ষণ আগে মাথার মধ্যে 2 লাইন কবিতা খেলে গেল এবং আমি 2 লাইন ছন্দ লিখে ফেললাম আর কি। ভুলে ভরা দুনিয়ায় হাঁটিব কোন পথে, মুখস্থের জালে জড়াইয়া পড়িয়া আন্ধার দেখি চোখে। মুখস্থ না ভাই, বুঝে পড়তে হবে, জিনিসটা জেনে নিতে হবে।